দর্শক শুভেচ্ছা নিন। বাংলাদেশের রাজনীতি নিয়ে আলাপ করব এবং আমার সঙ্গে আছেন প্রেস ক্লাব ইন্ডিয়ার সভাপতি জনাব গৌতম লাহিড়ী। নমস্কার দাদা, আপনি কেমন আছেন? নমস্কার, আমি ভালো আছি। আপনারাও সকলে আশা করি ভালো থাকবেন। জি, আমরা ভালো আছি দাদা। বাংলাদেশের একটি পত্রিকা মানব জমিন, মোটামুটি বিশ্বস্ত পত্রিকা, যদিও আজকাল কোনো পত্রিকাকে 100% বিশ্বস্ত বলা যায় না। তারা বলতেছে যে দুটো পশ্চিমা দেশ, ধারণা করি আমরা যে হয়তো আমেরিকা এবং ব্রিটেন, তারা শেখ হাসিনাকে প্রস্তাব দিয়েছে যে আপনাকে নিয়ে পুনরায় আওয়ামী লীগকে সংগঠিত করা সম্ভব না, কারণ বাংলার মানুষ আপনার বিপক্ষে চলে গিয়েছে। গণহত্যা চালানোতে আপনি অস্বীকার করতে পারবেন না। আপনার বিরুদ্ধে যেই মামলা সেটা ফয়সালা হয়ে যাবে। এটা দালিলিক প্রমাণ সহ যা যা আছে, অডিও সাক্ষী সহ, এতে আপনার দণ্ড হতে পারে। সুতরাং আপনি অন্য কাউকে দায়িত্ব দিয়ে দিন, তাহলে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে এবং তাহলে একটা নেগোসিয়েশন করে এই নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করানোর একটা সুযোগ দেওয়া যেতে পারে। যদিও মানব জমিন বলেছেন শেখ হাসিনা সেই প্রস্তাবে রাজি হননি। আপনি আসলে, আপনার কাছে কোনো ইনফরমেশন আছে কিনা, আর যদি থাকে বা না থাকুক, বাট আপনি এটাকে আসলে বিশ্বাসযোগ্য মনে করতেছেন কিনা? না, দেখুন, প্রথম কথা হচ্ছে যে পশ্চিমা যে শক্তি তারা কোনোদিনই শেখ হাসিনাকে পছন্দ করেনি। তার বিরুদ্ধে মামলা হোক বা না হোক, তারা সে আজকে বলে নয়। তারা শেখ হাসিনা যখন থেকেই ক্ষমতায় আছে তারা সবসময় চেষ্টা করেছে এই সমস্ত শক্তিকে মদদ দেওয়ার যারা শেখ হাসিনাকে উৎখাত করতে পারে। হঠাৎ তাদের আওয়ামী লীগ দলটার প্রতি এত দরদ উতলে উঠেছে কেন, ফলে এই প্রশ্নটা একটা জাগে। আমার যেটা মনে হয় যে এই আলোচনাটা যে কোথাও নেই এরকম নয়। আমি পশ্চিমাটাকে যদি বাদও দেন, আমি বলছি এটা আওয়ামী লীগের মধ্যেও একটা অংশের মধ্যে এরকম একটা ভাবনা চিন্তা নেই যে তা না। তারা ভাবছে যে আসলে আওয়ামী লীগ কিন্তু যদি ইতিহাস দেখেন বাংলাদেশের, যখনই কোনো সংকটে পড়েছে তখন কিন্তু শেখ হাসিনাকে বাদ দিয়ে করার কথা ভাবা হয়েছিল, কিন্তু সেটা কিন্তু শেষ পর্যন্ত কার্যকরী বা মানে ফলপ্রসূ হয়নি। একটা সময় ছিল বহু সিনিয়র আওয়ামী লীগ নেতারা চেয়েছিলেন যে শেখ হাসিনা নয় অন্য কেউ দায়িত্ব নিক, কিন্তু সেটা হয়নি। যাই হোক, সেটা তো অতীত ইতিহাস। তাদের অনেকেই আমরা পরবর্তীকালে আবার তাদের শেখ হাসিনার প্রতি ভীষণ আনুগত্য দেখাতে আমরা দেখেছি। মানে বর্তমান সময় আর আগের সময় তো এক না। এখন তো শেখ হাসিনার বয়সও অনেক হয়েছে। তাছাড়া মানে যেহেতু গণহত্যার সুনির্দিষ্ট প্রমাণ আছে, কাজেই আসলেই কি তাকে আর এই দলে রেখে আসলে সম্ভব কিনা, আপনি কি মনে করেন? প্রথম কথা হচ্ছে যে আওয়ামী লীগের শীর্ষস্তরের যে নেতা, তাই তো সকলের বিরুদ্ধেই মামলা আছে। নেতা, মন্ত্রী, সাংসদ। তাহলে এই বিকল্প কার বিরুদ্ধে মামলা নেই সেই নেতার নাম, কারণ যারা আছে আইসিটিতে, যাদের ধরুন অভিযুক্ত, ধরছি আমি নভেম্বর বা ডিসেম্বরের মধ্যে এদের শাস্তি বা সাজা ঘোষণা হয়ে গেল, তাহলে আওয়ামী লীগের বাকি নেতাটা কে? যার বিরুদ্ধে কোনো মামলা হয়নি, যার বিরুদ্ধে কোনো খুনের মামলা নেই, যাকে জেলে রাখা হয়নি। জেলেই তো আছে 100-র উপরে বেশি সাংসদ। তাহলে এই নেতা বলতে যে বলা আছে বিকল্প যে নেতাটা, সেই নেতাটা কে? মানে কে বা কারা তারা, কোন শ্রেণী, কোন গোষ্ঠীর লোকেরা যারা এখনো পর্যন্ত এই ইউনূস সরকারের আমলে, যাদের প্রত্যেককে আওয়ামী লীগের নেতা কর্মী, 3 লক্ষের ওপরে কর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের অবশ্য বহু কর্মী আমি শুনেছি, খবর পেয়েছি, অনেকেই হয়তো জামিনও পেয়ে গেছেন, কিছু কিছু জামিন পেয়েছেন, কিন্তু যাদের আইসিটিতে মামলা চলছে তাদের কোনো জামিনের কোনো প্রশ্ন নেই। ফলে এই যে কথাটা যে বলা হচ্ছে শেখ হাসিনা ছাড়া বিকল্প কেউ, জয় পুতুল, তাদের বিরুদ্ধেও তো মামলা আছে। শেখ হাসিনা পরিবারের সকলের বিরুদ্ধে মামলা আছে। তা এটা কোন নেতাদের কথা তারা ভেবে বলছেন? এক। দুই হচ্ছে, আমি যেটা জানি সেটা হচ্ছে যে সমস্ত নেতা সম্প্রতি শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন দিল্লিতে, তারা সকলেই অত্যন্ত, তারা আত্মবিশ্বাসী যে শেখ হাসিনার বয়স ঠিকই হয়েছে, ইউনূসের থেকে এখনো উনি অনেক ছোট। ইউনূস যদি এই অবস্থায় এখন সরকার পরিচালনা করছেন এবং তিনি সুস্থ আছেন, এবং আশা করব যে তিনি আরো সুস্থ থাকুন, কামনা করছি, তো হঠাৎ শেখ হাসিনার বয়সটা সমস্যা হলো কেন? ইউনূসের বয়সটা নিয়ে তাহলে বহু আগে সমস্যা হওয়া উচিত ছিল। ইউনূস তো 84-র উপরে হয়ে গিয়েছে, 85 বোধহয় হবে। না, শেখ ইউনূস হাসিনা তো এখনো 85। সরকারে আছেন, মানে গণ আন্দোলন, গণ অভ্যুত্থান এগুলো করার জন্য তো একটু বয়স লাগে আর না কি। না, আমি বলছি বয়সটা একটা ফ্যাক্টর, বললেন না একটা বয়স জি। ফ্যাক্টর, যে শেখ হাসিনা বয়স হয়ে গিয়েছে, শারীরিক ভাবে পারবেন কিনা। শারীরিক ভাবে যদি ইউনূস পারতে পারে,
তাহলে তার থেকে 6-7 বছরের ছোট হাসিনা নিশ্চয়ই পারতে পারে। আমি যতদূর জানি তার স্বাস্থ্য ভারত সরকারের তত্ত্বাবধানে রয়েছে এবং তিনি নিয়মিত সেখানে মেডিকেল চেক আপ করেন। তার স্বাস্থ্য সম্পর্কে কোনো উদ্বিগ্ন হওয়ার মতো কোনো সংবাদ এখনো পর্যন্ত ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়নি বা কেউ জানেন না। আমি আওয়ামী লীগের কথা ছেড়ে দিয়ে নেতাদের বাদই দিলাম, তারা হয়তো বললেন না গোপন কথা, কিন্তু আমি না, জানি না, তার আমি যে আমি দেখেছি যে ওইটা বিবিসির প্রতিবেদন, সেটা হচ্ছে যে এই রাহুল প্রিয়াঙ্কা মডেল, এই রাহুল প্রিয়াঙ্কা মডেলে শেখ হাসিনা চলে যাবেন, মেয়ে সজীব সাইমা ওয়াজেদ রাহুল প্রিয়াঙ্কা মডেলে যাবেন কি করে? কারণ হচ্ছে যে রাহুল প্রিয়াঙ্কা মানে জয় আর পুতুল, জি। তাদের বিরুদ্ধে ইউনূস সরকার কি মামলা প্রত্যাহার করে নেবেন? তাদের বিরুদ্ধেও তো খুনের মামলা, অনেক যাবতীয় অনেক কিছু মামলা দেওয়া আছে। কতগুলো আছে সংখ্যা বলতে পারবো না, সংখ্যা তো প্রচুর। তো সেই মামলাগুলোর কি হবে? আর পুতুল তো এখনো ধরুন তিনি মানে হুর এখনো তিনি ছুটিতে আছেন 6 মাসের। কিন্তু এখনো তিনি হুর থেকে তো এখনো পদত্যাগ করেননি বা হুর তাকে তো সরিয়েও দেয়নি। ফলে সেটা 6 মাস পর হয়তো একটা কোনো সিদ্ধান্ত পুতুল সম্পর্কে তারা হয়তো নেবে, পক্ষে বা বিপক্ষে। সেটা তো তখনকার বিষয়। ফলে জয় আর পুতুলের ধাক মানে রাহুল আর প্রিয়াঙ্কার ধাকে, রাহুল প্রিয়াঙ্কা কিন্তু একটা জিনিস জানতে হবে যে রাহুল প্রিয়াঙ্কা দুজনেই নির্বাচিত সাংসদ। তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছে। তাহলে প্রথমত যদি হয় যে হাসিনা হয়তো চাইলেন জয় পুতুলকে দায়িত্ব দেওয়া রাহুল প্রিয়াঙ্কার মতো, তাহলে ইউনূস সরকার কি তাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেবেন? যদি প্রতিদ্বন্দ্বিতা করতে দেন তাহলে হয়তো বিষয়টা নিঃসন্দেহে আওয়ামী লীগের ভেবে দেখা উচিত, আমি মনে করি। কিন্তু ইউনূস সরকার কি চাইবেন যে জয় আর পুতুল এসে এখানে রাজনীতি করুক? মানে তাকে রাহুল প্রিয়াঙ্কার নির্বাচিত সংসদ, তো অনির্বাচিত মানে এই মডেলটা বিবিসি যেটা বলছে সেই মডেলটা হলো অনির্বাচিত ইউনুসের মতো একটা অনির্বাচিত রাহুল প্রিয়াঙ্কা। কি আবার হয় নাকি? অবস্থার বিষয়। এ হচ্ছে তো পাথরের সোনার বাটি। আমরা যদিও বাংলাদেশে পাথরের সোনার বাটি দেখতে পাচ্ছি চোখের সামনেই। সরকার সংবিধান নেই, পার্লামেন্ট নেই, দিব্যি 1 বছর চলছে, দেখে মনে হচ্ছে যেন নির্বাচিত সরকার, এমন ভাবভঙ্গি করছে। এখন ফলে আমার কাছে যেটা মনে হয়েছে যে সেটা এরকম কোনো সংবাদ, এগুলো আসলে আহ, সংবাদপত্রে নানা ধরনের সংবাদ প্রকাশিত করা হয়। বিবিসিকে হয়তো কোট করে মানব জমিন করেছে কিনা আমি জানি না। মানব জমিন আমি দেখিনি, দেখতে পাইনি, আপনি ফলে আপনি বলতে বললেন পারবো যে, না। দাদা ধন্যবাদ, আপনি বললেন যে সংবাদ, এইমাত্র বললেন সংবাদপত্রে নানা সংবাদই প্রচারিত হয়। চলে যাচ্ছি হ্যাঁ ইন্ডিয়ান পত্রিকা এই সময়। হ্যাঁ এই হ্যাঁ এই সময় দুটো রিপোর্ট করেছে। একটা হচ্ছে আহ, যে পাঁচটি কারণে জামাত ইসলামকে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। আরেকটি হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব, একটা ইন্টারভিউ, এবং সেই ইন্টারভিউতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন কিছু কথা বলেছেন যে কথা আসলে দেশের ভিতরে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। যদিও মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে এই সময়ের কোনো সাংবাদিককে আমি দেখিনি। পরে তার একটা ছবিও দিয়েছেন, আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, অনামিত্র চট্টোপাধ্যায় সম্ভবত ওনার নাম। এই এখন আহ, আপনার কি মনে হয় যে এই সময়ে যে কথা বলল যে জামাত ইসলামকে 5 কারণে চায় মার্কিন যুক্তরাষ্ট্র, আপনার কি মনে হয় যে জামাত ইসলামের মতো একটা ইসলামিক দলকে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র চাইতে পারে রাষ্ট্রীয় হ্যাঁ, ক্ষমতায়? নিশ্চয়ই এটা ঘটনা। শেখ হাসিনা যখন নিষিদ্ধ করে রেখেছিলেন, তাদের নির্বাচনের নিবন্ধন যখন বাতিল হয়েছিল, তখন আমেরিকা প্রশাসনের একটা দাবি ছিল যে হুম। জামায়াত ইসলামীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, করতে দিতে হবে। আমেরিকার এটা পছন্দ, এটা ঘটনা, কারণ আমেরিকার যাবতীয় যে আগ্রহ বা ইচ্ছা, সেগুলো সবটাই অনেকটাই জামায়াতে ইসলামী খুব সহজে করতে পারে। ইসলামের মোড়কে ইসলামিক যে আবেগ, ধর্মীয় আবেগ, সেটাকে সামনে রেখে তারা অনেক কিছু এমন কিছু করতে পারে যেটা অন্য অনেক দলের পক্ষে করা হয়তো সম্ভব না। ফলে ওই সংবাদটি সম্পর্কে আমি অনেকাংশেই একমত। একমত, এটা আমি জানি, আজ বলে নয়, এটা আমি বলছি এটা আজকের ঘটনা নয়। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখনও অনেক নেতা বা অনেক বিরোধী নেতা যারা বলেছিলেন বা অনেক সুশীল সমাজের প্রতিনিধিও বলেছিলেন জামায়াতকে কেন রাজনীতি করতে দেওয়া হবে না। ফলে জামায়াত সম্পর্কে একটা আগ্রহ আমেরিকার বরাবরই আছে, এটা নতুন, এটা ভুল নয়, একেবারেই ভুল নয়, সম্পূর্ণ সঠিক সংবাদ বলেই আমার মনে হয়। কিন্তু দ্বিতীয় প্রশ্ন যেটা আপনি যদি বললেন যে সাক্ষাৎকারের প্রশ্নটা, এটা বিতর্কিত।
বিতর্কিত এই কারণেই যে যেহেতু বিএনপি এটাকে অস্বীকার করেছে, কিন্তু আমি নিজে বলতে পারি আমি সেই সাংবাদিকের সঙ্গে কথা বলেছি এবং দাদা কথা বলার এটাই জানতে চাই, যেহেতু আপনি প্রেস ক্লাব ইন্ডিয়ার সভাপতি, আপনি একজন সাংবাদিক নেতাও কিন্তু বটে আপনি, তো সেখানে বিভিন্ন পত্রিকায় তিনি বলেছেন এটা মিথ্যা, এমনকি যেই পত্রিকা আপনাকে ডিপ স্টেটের এজেন্ট বলেছে সেই পত্রিকাতেও তিনি বলেছেন যে এটা সম্পূর্ণ মিথ্যা, ওই সাংবাদিকের সঙ্গে আমার দেখাই হয়নি। এবং এখানে অনেকগুলো কথা বলা হয়েছে, যে এখানে বলা হয়েছে যে ভারতের প্রভাব থাকবেই, ভারতের প্রভাব থাকবে, এটা উনি স্বীকার করতেছেন এবং উনি বলতেছেন যে আপনাকে কথা দিচ্ছি জামাতকে আমরা বাড়তে দেব না, এই ধরনের বিভিন্ন কথাবার্তা আর কি। তো আপনি সাংবাদিকের সঙ্গে কি কথা বলেছেন একটু যদি বলতেন। হ্যাঁ, আমি এই সংবাদটি নিয়ে বিতর্ক হওয়ার পর আমি সেই ভারতীয় সাংবাদিকের সঙ্গে কথা বলি। যেহেতু আমি ঠিকই বলেছেন যে আমি প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সভাপতি বলে আমার একটা দায়িত্ব আছে। প্রথম কথা সে সম্পূর্ণ আমাকে যেটা বলে যে আমার কিন্তু প্রথম কথা আমি তো ভিসা নিয়ে বাংলাদেশে গেছি। ভিসাটা কলকাতার হাই কমিশন দিয়েছে এবং আমি এই কারণেই গিয়েছিলাম যে বিএনপি নেতাদের সঙ্গে সাক্ষাৎকার নেব বলে। আর সাধারণ মানুষ আওয়ামী লীগ সম্পর্কে কি ভাবছে, সে তো একটা প্রতিবেদনে এটাও লিখেছে যে আওয়ামী লীগের কর্মীরাই এখন শেখ হাসিনাকে দায়ী করছে, এমন একটা প্রতিবেদনও সে লিখেছে। দ্বিতীয় প্রতিবেদনটা হচ্ছে এই সাক্ষাৎকার এবং জামায়াত প্রসঙ্গ ইত্যাদি। তার দাবি হচ্ছে যে এটা তার সাক্ষাৎকারটা সে শুধু মৌখিক নেয়নি, সেটাকে সে রেকর্ডও করেছে এবং রেকর্ড করেছে। তা আমি তখন বলেছিলাম যে রেকর্ডটা কি প্রকাশ করা যায় কোনোভাবে, বললাম আমি তো যেটা রেকর্ডের ভিত্তিতে যা প্রকাশ করার করে দিয়েছি। ওনারা বলেছেন যে কথা প্রথম থেকেই তার বক্তব্য হচ্ছে বিএনপি প্রথম যেভাবে প্রতিক্রিয়া দিয়েছিল তার থেকে অনেকটা সরে এসছে অর্থাৎ প্রথমে বলেছিল সাক্ষাৎকার হয়নি, দ্বিতীয়বার বলেছে এটা এআই দ্বারা জেনারেটেড সাক্ষাৎকার, তৃতীয় বিএনপি সর্বশেষ স্টেটমেন্ট যেটা বাংলা ট্রিবিউনে প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে সাক্ষাৎকার হয়েছে কিন্তু সাক্ষাৎকারের কথা বিকৃত করা হয়েছে। এখন বিকৃত করা হয়েছে কি অর্থে বিকৃত, কিন্তু বিএনপির মধ্যেকার যে অবস্থা, যেটা এবার আমি সাংবাদিক হিসেবে বলছি, বিএনপির মধ্যে কিন্তু একটা আমি বলবো যে মতাদর্শগত একটা কিন্তু দ্বন্দ্ব দেখা দিয়েছে। সেই দ্বন্দ্বটা হচ্ছে ভারতের সঙ্গে সম্পর্ক কি হবে, নির্বাচন সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি কি হবে, সেই নির্বাচনে জামায়াতের সঙ্গে তাদের সম্পর্ক কি হবে, এই এবং যে ছাত্র শক্তি নতুন যে দল তৈরি হয়েছে তাদের সঙ্গেই বা সম্পর্ক কি হবে, এই ব্যাপারে একটা স্পষ্ট আড়াআড়ি ভাগ হয়ে গেছে বলে আমাদের ধারণা। দ্বিতীয়ত তারা বড় কারণ নিউ ইয়র্কে কিন্তু একটা বড় আলোচনা হওয়ার সম্ভাবনা আছে রাজনীতি। এরা কেউ নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশনের জন্য যাচ্ছে, মানে এই যে জামাতের আব্দুল্লাহ তাহের, মির্জা ফখরুল এবং আক্তার এরা কেউই জাতিসংঘের জন্য যায়নি, এটা আলোচনা হতে পারে আপনি মনে করেন? জাতির জন্য যায়নি কারণ অফিসিয়াল ডেলিগেশনে প্রথমে তারা কেউ ছিলেন না, পরের দিকে জাতিসংঘে ঢুকতে, প্রথম দিন তো জাতিসংঘে ঢুকতেই দেওয়া হয়, পরে ঢুকতে দেওয়া হয়েছে। আর বাকি যে ছাত্র যে নেত্রী তানসারা সম্ভবত নাম বোধহয়, আমি যদি ভুল না করি, তিনি তো অন্য একটি অনুষ্ঠানে গিয়েছিলেন ব্যক্তি পরিচয়, প্রতিনিধি দল হিসেবে নয়। ফলে এদের কেউই কিন্তু প্রোটোকল অনুসারে যে সময়ের মধ্যে তাদের নাম দেওয়া উচিত ডেলিগেশনে, ইউনূস সরকার কিন্তু সেই নাম দেয়নি। ইউনূস সরকার এদেরকে নিয়ে গেছেন দুটি কারণ। এক, এরা নিজেদের একটা সুযোগ করে দেওয়া ঢাকার বাইরে, নিজেদের মধ্যে আলোচনা করে একটা সমঝোতায় আসা। এদের প্রত্যেকেরই কিন্তু একটা ম্যান্ডেট আছে পার্টির তরফ থেকে, সেই আলোচনাটার নির্যাসটা তারা তাদের নিজে হাইকমান্ড তাদের জানাবে। দ্বিতীয়ত ছিল ইউনূসের দিক থেকে, ইউনূস যে ডেলিগেশন লেভেলে যাদের সঙ্গে মিট করছে, যেখানে কিন্তু কোথাও এরা নেই। ইউনূস তাদেরকে যেটা বলছেন, আমাদের যেটা খবর, আমরা ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র থেকে যেটা জানতে পেরেছি, সেখানে তো পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের পররাষ্ট্রমন্ত্রীও সফর করছেন। ইউনূস সেখানে বলছেন, এই ট্রাম্পকেও ধরুন যে যার ছবি প্রকাশিত হয়েছে, যে আমার সঙ্গে এখন সব রাজনৈতিক দল রয়েছে, এই দেখুন সবাই তো আমার সঙ্গে এসছে, ফলে আমার পক্ষে এখন জনমত। তিনি নির্বাচনের কথাটা বলছেন প্রকাশ্যে, কিন্তু আমেরিকার প্রশাসনের কাছে বলছেন আমি কিন্তু একমাত্র গ্রহণযোগ্য নেতা বাংলাদেশের, এই দেখুন সবাই এসছে আমার সঙ্গে। এরা তো অস্বীকার করতে পারতো, বলতে পারতো না যাবো না আপনার সঙ্গে, এটা তো ভদ্রতার বিষয় নয়, এটা তো একটা রাজনৈতিক একটা সিদ্ধান্ত যে ইউনূস যে নির্বাচন ঘোষণা করেছেন তার সঙ্গে সবাই মিলে যাচ্ছেন, কিন্তু গিয়ে তারা কিন্তু কোনো অফিসিয়াল মিটিং এ থাকছেন না। অফিসিয়াল মিটিং এ কেবলমাত্র ইউনূস আছে, আর কেউ নেই। আমি বলবো এটা যে ইউনূসের দিক থেকে একটা চমৎকার মাস্টার স্ট্রোক,
মাস্টার স্ট্রোক। তিনি গোটা বিশ্বকে বোঝাতে পারছেন যে বাংলাদেশের অন্য কোনো পার্টিটা ঝগড়া করছে, কিন্তু আমাকে সবাই গ্রহণ করে, আমি একা নেতা বাংলাদেশে। এটা কিন্তু আন্তর্জাতিকভাবে তিনি প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। আর যেগুলো বাকি ব্যর্থতা ইত্যাদি যা যা আছে, সেটা খুব সহজ উপায়ে বাংলাদেশের একটা আছে, সেটা হচ্ছে ভারতকে দোষী সাব্যস্ত করে দেওয়া। তাহলে আর কি গোটা বিষয়টাকে ডিফ্লেক্ট করে দেওয়া যায় সমস্ত রকম ভাবে। তিনি একথাও বলেছেন, যে একথাও বললেন যে তাকে ভারত নাকি জঙ্গি বলে প্রচার করছে, তিনি দাড়ি নাকি বাইরের বাড়িতে খুলে রেখে এসছেন। খুব আমার কাছে খুব অদ্ভুত লেগেছে, অশোভনীয় লেগেছে। জামায়াতুল ইসলামী নেতারা যে দাড়ি রাখেন, তাহলে সেটা কি অমর্যাদা সুলভ ব্যাপার? তিনি এই কারণে দাড়িটা বাড়িতে খুলে এসছেন? লজ্জা করে। জামায়াত নেতাদের ভাবা উচিত যে কাঁধে কাঁধে তারা মদত দিচ্ছেন, যিনি দাড়ি খুলে রেখে এসে প্রকাশ্যে আসেন এবং সে কথা গর্বের সঙ্গে ঘোষণা করেন, তার মানে দাড়ি রাখাটা পাপ। তো অদ্ভুত জিনিস। দ্বিতীয়ত তিনি বলছেন কি, এটা তো একটা ভেবে অদ্ভুত লাগছে আর কি। তিনি বলছেন যে ভারত জঙ্গি বলেছে আমাকে। ভারত কোথায় জঙ্গি বলেছে? ভারতের কোনো গণমাধ্যম, একটা দুটো গণমাধ্যম, কলকাতার গণমাধ্যম, যেটা কলকাতার গণমাধ্যম আপনাদের খুব প্রিয়, তারা খুব সবথেকে বেশি দেখে, যেটা আমরাও দেখি না, সেগুলো আপনারা দেখেন। তাতে কি বলা হয়েছে কখন সেটা ধরে ভাব প্রশ্ন করে আমাকে, কিন্তু আমি তো সেই চ্যানেলটা দেখেইনি কি বলেছে, আমি তো জানি না। আমি তো বাংলাদেশ থেকে জানতে পারি সেই চ্যানেলে কি বলেছিল। এনিওয়ে, সেটা একটা এখানে গণমাধ্যম বলা এক জিনিস, আর ভারত সরকারের পক্ষ থেকে যদি কেউ বলে এক জিনিস। কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে ভারতের কোন প্রতিনিধিরা ডক্টর ইউনূসকে জঙ্গি বলেছে না, তবে আমার একটা মত আছে, এটা আমার একটা শুভেন্দু অধিকারী স্যার আমি কাউকে দেখিনি। না, এবার আমার কিন্তু একটা স্পষ্ট মত আছে। সেই মতটা হচ্ছে, আপনি কেমন মানুষ এটা বোঝা যাবে আপনার বন্ধুকে। আপনি কাদের সঙ্গে চলেন, কাদের সঙ্গে ওঠা বসা করেন। এ ম্যান ইজ নোন বাই হিজ অ্যাসোসিয়েটস। আপনি নিজে হতে পারেন ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক, কিন্তু আপনি সাম্প্রদায়িক শক্তি, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে সঙ্গে নিয়ে চলেন। আপনি সাম্প্রদায়িক বিরোধী সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক শক্তির বিরোধী শক্তি, জঙ্গি যারা, তাদের জেল থেকে ছেড়ে দেন। মালয়েশিয়াতে যে গ্রেপ্তার হয়েছিল তাকে আপনি ঢাকায় এনে ছেড়ে দিয়েছেন। আপনি কি বলবো, যে আপনি জঙ্গিদের প্রশ্রয় দেন, এটা বলতে পারেন। আপনি জঙ্গি নয়তো নন, কিন্তু জঙ্গিদের প্রশ্রয় তো দিচ্ছেন। এবং এটা আমি অন্য একটা চ্যানেলে ছিলাম, সেই চ্যানেলে আমার সঙ্গে যিনি আমার বিপক্ষে ছিলেন, তিনিও একমত হয়েছিলেন যে এটা একটা প্রশ্ন আছে ভারত বাংলাদেশ। অনেক কন্ট্রোভার্সি আছে। এগুলা বলা হচ্ছে যে শেখ হাসিনার আমলে এদেরকে জঙ্গি নাটক সাজিয়ে এদেরকে আসলে জেলে দেওয়া হয়েছে, আসলে প্রকৃত জঙ্গি না, এরকম কিছু কন্ট্রোভার্সিও আছে। যাক, সেটা ভিন্ন আলোচনা। সম্প্রতি আমি যদি আপনাদের বলি যে দিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে, যেটি ভারতের বৈদেশিক নানা ইস্যুতে একটা চর্চার প্রধান কেন্দ্র, একটা থিঙ্ক ট্যাঙ্ক, সেখানে ভারতের সাবেক পররাষ্ট্রসচিব এবং বাংলাদেশের সাবেক হাইকমিশনার, ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা, তিনি বলেছেন যে বাংলাদেশে যদি ভুল একটা সরকার সত্যি ক্ষমতায় এসে যায়, তাহলে আমাদের নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদী স্বার্থের জন্য কি পরিণতি হতে পারে সেটা ভেবেও কিন্তু আমি সত্যি দ্বিধান্বিত। যদিও এটা খুব সহজেই বলা যায় যে বাংলাদেশে যেই ক্ষমতায় আসুক আমরা তাদের সঙ্গে কাজ করব, কিন্তু এই যেই ক্ষমতায় আসুক সেই যেইটা যদি ভারতের স্বার্থের বিরুদ্ধে কাজ করে, তাহলে ভারত কি পদক্ষেপ নিবে সেটা এখন থেকেই আপনাকে অবহিত থাকতে হবে। কারণ আপনি তো বলতে পারবেন না যে ওরা ওখানে আছে আমরা এখানে আছি, বেশ বেশ, এটা তো হতে পারে না। তার মানে তিনি জামাত ইসলামের দিকেই বুঝিয়েছেন, আমরা যেটা মনে করি। মানে আপনার কি মনে হয় যে সত্যি যদি ছাত্র সংসদ নির্বাচনে স্পষ্ট, কারণ ওই সেমিনারটাতে এমন আরো কিছু সুশীল সমাজের প্রতিনিধি ছিলেন যারা দাবি করছিলেন জামায়াত ইসলামী এখন আর আগেকার মতো জামায়াত ইসলামী নয়। তারা আর কি মনে বলতে চাইছেন, আগে জামায়াতে ইসলামী অনেক অসভ্য বা জঙ্গি ছিল, এখন তারা ভদ্র হয়ে গেছে, এখন তারা দাড়ি রাখে না। সেখানে বলেছিলেন একজন সুশীল সমাজের প্রতিনিধি যে তারা এখন অনেকেই দেখবেন যে জামায়াত ইসলামী আর দাড়ি রাখে না। আমার মনে হয় সেটা ইউনূস যেরকম দাড়ি রাখে না, এরকম কথা হয়তো। কিন্তু সেইটার জবাব দিতে গিয়ে হর্ষবর্ধন সিংলা বলেছিলেন যে চিতা কখনো তার গায়ের দাগ পরিবর্তন করতে পারে না। এ লেপার্ড ক্যানট চেঞ্জ হিজ স্পট, এই শব্দটা তিনি ব্যবহার করেছিলেন এবং সেটা তিনি জামায়াতের নাম করে বলেছিলেন। এবং তিনি জামায়াতের দিকে ইঙ্গিত না, জামায়াতের নাম করে, যদিও বলেছিলেন যে আমি এখন যেটা বলছি সেটা ব্যক্তিগত অধিকার থেকে বলছি, কিন্তু আমি যদিও ভারতীয় জনতা দলের এখন একজন সাংসদ, রাষ্ট্রপতি মনোনীত সাংসদ, ফলে আমার মতটা পার্টির মত হিসেবে অনেকে ভেবে নিতে পারেন, কিন্তু আমি এই মতটা এখন যেখানে বলছি এটা আমার ব্যক্তিগত মত। কিন্তু এখন ধরুন যদি এসে যায়, ধরুন যেই এসে যাক,
যদি জামায়াতি ধরুন ক্ষমতায় এসে গেল, ভারতের সঙ্গে 4000 কিলোমিটারের উপরে দীর্ঘ সীমানা, তাতে কি কোনো কাজ হবে না? কাজ তো হবে। এখন কি হচ্ছে না? আমরা এখান থেকে কাঁচা মরিচ পাঠাচ্ছি, না দাদা, আমরা এখান এখানে থেকে পেঁয়াজ পাঠাচ্ছি, এখান এখানেই থেকে চাল সমস্যা। পাঠাচ্ছি। এখানেই সমস্যা। ছাত্র সংসদ নির্বাচনে আপনি জানেন যে জামাত ইসলামের অভূতপূর্ব সাফল্য হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপরে ওই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তো এরপরে অনেকেই মনে করতেছেন যে জামাত ইসলাম হয়তো ক্ষমতা এসেও পড়তে পারে। গত পরশুদিন ইনোভেশনের একটা জরিপে সেখানে দেখিয়েছে যে জামাত ইসলাম যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নেয় তাহলে জামাত ইসলাম 35% উপরে ভোট পেতে পারে। এখন সেক্ষেত্রে আমার কথা আপনি অবশ্যই বললেন যে জামাত ক্ষমতায় আসলে সম্পর্ক থাকবেই। সম্পর্ক তো ইউনূস সরকারের সঙ্গেও ভারতের আছে, কিন্তু এই সম্পর্কটা কেমন যেন ওর কোনো রসকস নাই। তো জামাত যদি ক্ষমতায় আসে তাহলে বর্তমানে যে ইউনূসের সঙ্গে সম্পর্ক আছে এরকমই থাকবে নাকি ওই হাসিনার পর্যায়ে যাবে? না, হাসিনার পর্যায়ে তো কখনোই যাবে না, এটা নিশ্চিত। বাংলাদেশে তো ভারতের একটা হাই কমিশন আছে না? আচ্ছা, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক সব থেকে খারাপ। পাকিস্তানে একটা হাই কমিশন আছে। পাকিস্তানের হাই কমিশন ভারতে আছে। বাংলাদেশের হাই কমিশন ভারতে আছে। হাই কমিশন থাকার অর্থ কূটনৈতিক সম্পর্কটা আছে। কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। কূটনৈতিক সম্পর্কটা থাকবে। আর কূটনৈতিক সম্পর্কটা থাকার অর্থ হলো সেই কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে এই যে সম্প্রতি ধরুন আহ আহ, আজকে দিল্লির হাই কমিশনে, আপনি জানেন কিনা জানি না, যে ইলিশ উৎসব পালিত হয়েছে, পদ্মার ইলিশের উৎসব। সেখানে ও ভারতীয় আচ্ছা। সাংবাদিক রয়েছেন, আমিও আমন্ত্রিত ছিলাম, কিন্তু আমি কলকাতায় আছি বলে যেতে পারিনি। এর মা- মা- কয়েকদিন আগে মানে মানে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে এই উৎসব হয়েছে এবং হাইকমিশনার আজকে রিয়াজ হামিদুল্লাহ দাওয়াত দিয়েছেন আপনাদেরকে। ইলিয়াস হামিদুল্লাহ দাওয়াত দিয়েছেন সকলকে, এবং সেখানে ভারতের বহু সাংবাদিক এবং বহু অফিসার, কূটনীতিবিদ তারা উপস্থিত ছিলেন। আমি এই যে একটু আগেই খবর নিচ্ছিলাম আর কি, সে কিরম হলো আজকে, যেহেতু আমি যেতে পারিনি। তার কিছুদিন আগে দিল্লিতে জামদানি উৎসব হলো, জামদানি মেলা। জামদানি মেলা ভারতের যে সরকারের যেটা ক্রাফটস মিউজিয়াম, সেখানে হয়েছে জামদানি মেলা, এবং সেখানে 3 লক্ষ টাকা দামের শাড়িও বিক্রি হয়েছে, এবং প্রচুর বিক্রি হয়েছে শাড়ি। শাড়ি বিক্রি হয়, এবং সব থেকে কম দাম ছিল 25,000 টাকা, মানে ভারতীয় মুদ্রায় কম 25,000 টাকা, মানে বাংলাদেশি টাকা বুঝতে পারছেন কত টাকা। মানে অরিজিনাল জামদানি, এবং জামদানি দুজন তাঁতিও ছিলেন, তারা ওখানে বসে তাঁত বুনিয়ে দেখাচ্ছিলেন। অর্থাৎ জামদানি এই ধরনের যে সফট ডিপ্লোমেসি বলা যায় সেটাকে। ঠিক তার আগে আপনারা কলকাতাতেও পুজোর সময় পদ্মার ইলিশ পাঠিয়েছেন, যেটা কলকাতায় বসে খেয়েছিও আজকে, বরিশালের ইলিশ শুনলাম। বরিশাল ইলিশ, দিল্লিতেও যেটা হয়েছে সেটা নাকি বরিশাল ইলিশ উৎসব। তার আগে ধরুন হাড়িভাঙা আম পাঠিয়েছে ইউনিট সরকার। ফলে এই ধরনের তো যোগাযোগগুলো থাকছে, চেষ্টা হচ্ছে যাতে পিপল টু পিপল কন্টাক্ট সেগুলো যাতে বাড়ে, কিন্তু তাতে সরকারের সঙ্গে সরকারের সম্পর্ক উন্নত হচ্ছে কিনা এখনো পর্যন্ত সেটা বলা যাচ্ছে না। এরকমই সম্পর্ক থাকতে পারে ভবিষ্যতেও, যেই ক্ষমতায় যদি আসে। এটা ঘটনা, এইটা যদি ঘটনা যে ওই যদি জরিপটা জামাত ইসলাম ক্ষমতায় আসে অনেক তাহলে অংশেই অনেক এরকমই অংশে থাকবে। আমিও একমত যে বিএনপি কিন্তু দৌড় থেকে অনেকটা পিছিয়ে পড়ছে। এটা ঘটনা, বিএনপি কিন্তু দৌড় থেকে আগে যেটা ভাবা হয়েছিল যে নিশ্চিত ক্ষমতায় আসছে, সেই হিসাবে আমরা ভাবছিলাম যে বিএনপির সঙ্গে সখ্যতাটা ভারত সরকারের বাড়ানো উচিত। এখন একটু পজ, স্থগিত দেওয়া হয়েছে, পজ যেটাকে বলা হয়। এই মানে অনেক সময় আলোচনার সময় যেমন মিউট করে দিই, এই মিউট করে দেওয়া হয়েছে বিএনপির বিষয়টা, কারণ মনে হচ্ছে বিএনপি যেন একটু দৌড় থেকে পিছিয়ে পড়ছে, অনেক বেশি সমঝোতা করছেন ইউনূস সরকারের সঙ্গে। এবং সমঝোতা করে তার বিনিময়ে কি পাবেন আমি জানি। তাদের অনেকে একটা অংশ বিশ্বাস করেন নির্বাচন হবে, এমনও বলেছেন একজন, জামায়াত ইসলামের যে দাবি যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন, ইলেকশন কমিশন বলেছে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থা নেই এখানে। আর বিএনপি নেতা সালাউদ্দিন বলেছেন যারা নির্বাচনে জিততে পারবে না তারা পিয়ার পদ্ধতির কথা বলে, মানে মানুষের সমর্থন নেই। কিন্তু আপনি যেটা বলছেন সেটা অনেকাংশে সঠিক। ছাত্রদের নির্বাচন এবং যে জরিপ, তাতে যে জামায়াতের প্রভাব যে বেড়েছে, অনেকটা বাড়ছে, এ বিষয়ে কিন্তু ভারত সরকারের নিজস্ব রিপোর্টও তাই আছে, জামায়াতের প্রভাব বাড়ছে। জি, এখানে
এখানে আসলে আপনি ঠিকই বলেছেন যে বিএনপি এবং এনসিপি তারা আসলে ডানপন্থী না বামপন্থী কোনো নির্ধারণ করতে পারতেছে না। যেমন আওয়ামী লীগ বলতেছে আমরা বামের দিকে আছি, মধ্য বামপন্থী, জামাত বলতেছে আমরা ডানপন্থী, কিন্তু বিএনপি এবং এনসিপি সিদ্ধান্তহীনতায় ভুগতেছে। বাট আমরা হয়তো এই সিদ্ধান্ত নিতেই পারি যে আসলে যদি জামাত রাষ্ট্রীয় ক্ষমতায় আসে জনগণের ভোটে, তাহলে ভারতের সঙ্গে সম্পর্ক কি হবে, এটা আসলে তখনই দেখার বিষয়। আসলে এটা আমরাও দেখতে চাই। আপনার কাছে আমার শেষ প্রশ্ন যে আওয়ামী লীগ ধারণা করা হয় যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। গতকালকে ইসি থেকেও তার নৌকা প্রতীক নামিয়ে নেওয়া হয়েছে। আপনি জানেন যে শেখ হাসিনাও অনেক মানুষকে ভোটাধিকার বঞ্চিত করেছেন। বিএনপি ছাড়াও এর আগে অনেকগুলো নির্বাচন হয়েছে যেগুলো আসলে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পায়নি। যদিও সবাই শেখ হাসিনার সঙ্গে কাজ করেছে, কিন্তু আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হয়নি। এবং আবার একটা নির্বাচন আসছে যেখানে আওয়ামী লীগ অংশগ্রহণ করতেছে না। যদিও আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত হওয়ার পরে ভারত ছাড়া আর কোনো দেশকে আমি প্রতিবাদ করতে দেখিনি। আপনার কাছে কি মনে হয় আওয়ামী লীগ ছাড়া নির্বাচনটা হলে সে নির্বাচনটা আসলে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে কিনা? দেখুন, এগুলো পশ্চিমা দেশগুলো শেখ হাসিনা নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছে, কিন্তু সকলেই কিন্তু তার সঙ্গে সখ্যতা বাড়ানোর চেষ্টা করেছে। সেটা স্বাভাবিক। আমি তো প্রথমটা নির্বাচনটার কথা জানি, 2014, যেটা বিএনপি বয়কট করলো, জামায়াতও বয়কট করলো। তখন জামায়াত নির্বাচনে অংশগ্রহণ করতে পারতো, কিন্তু বয়কট করলো। সেই সময় কিন্তু আমি দেখেছি যে শপথ গ্রহণের অনুষ্ঠানের দিন প্রথম বেঞ্চে, প্রথম সারিতে অভ্যাগতদের সব পশ্চিমা শক্তির রাষ্ট্রদূতেরাই ছিলেন। ভারতের হর্ষবর্ধন সিংলা ছিলেন, তাকে জায়গা না পাওয়াতে তিনি দ্বিতীয় সারিতে বসছিলেন। পরে তাকে ডেকে এনে সামনের সারিতে বসানো হয়। এই তো অবস্থা। এটা তো কাজ চালানোর জন্য সকলে তাই করে থাকে। এখন আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয়, নির্বাচনটা ভারতের কাছে নিঃসন্দেহে পছন্দের নির্বাচন নয়। ভারত তারা তো মতামত প্রকাশ করবে, কারণ যে জন্য বলে যাচ্ছে ক্রমাগত ইনক্লুসিভ নির্বাচন চাই, ইনক্লুসিভ নির্বাচন চাই। এখন সেটা যদি তারা না করেন, তারপরে একটা নির্বাচন করেন এবং সেই নির্বাচনটা মানুষের উপর চাপিয়ে দেন, তাহলে বাংলাদেশের মানুষকে প্রথম কথা সিদ্ধান্ত নিতে হবে তারা কি করবেন, কি ভাববেন। সেই অনুযায়ী ভারত সরকার তার প্রতিক্রিয়া দেবে। যদি বাংলাদেশের মানুষ সেটাকে নীরবে মেনে নেন, যেমন আগে এগুলো মেনে নিয়েছিলেন বলেই ভারত সরকার আওয়ামী লীগের সঙ্গে সখ্যতা এবং সুসম্পর্ক বজায় রাখতেন। এখন বাংলাদেশের মানুষ যদি নীরবে এই ধরনের নির্বাচন, একটি বৃহৎ রাজনৈতিক, যার নামে যে দলটির সঙ্গে বাংলাদেশ শব্দটি জড়িত, বাংলাদেশ নয়তো পুরো পাকিস্তান হতে পারে, তাই না? এটা তো পুরো পাকিস্তান নয়, এটা তো বাংলাদেশ। বাংলাদেশ সৃষ্টি হলো কিভাবে, কোন রাজনৈতিক দলের দ্বারা? বিএনপি তো পরে তৈরি হয়েছে, রাজনৈতিক দলটা তো ছিল আওয়ামী লীগ। সেই স্বাধীনতার সঙ্গে যুক্ত যে দলটি, সেই দলটি যদি বাদ হয়ে থাকে, ধরুন ভারতে যদি এখন স্বাধীনতার সঙ্গে যদি কংগ্রেস দল, সেই কংগ্রেস দল যদি নির্বাচনকে বাতিল করে দেওয়া হয়, তাকে যদি নিবন্ধন বাতিল করে দেয়, সেটা কি সঠিক নির্বাচন হবে? হবে না। কিন্তু কিছু ভারত থেকে তো জোর করে কিছু করার না, আমরা তো জোর করে আওয়ামী লীগকে যেখানে ভোট করাতে পারবো না। সেটা তো বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ঠিক হবে। তাহলে আমি এটাই বলতে পারি, তাতে কিন্তু নৈরাজ্য বাড়বে, অশান্তি বাড়বে এবং প্রবল সহিংসতা কিন্তু বাংলাদেশ জুড়ে দেখা যাবে, যেটা তারা কিন্তু ভাবতে পারছেন না। সেই ধরনের সহিংসতা হলে, নিকটতম প্রতিবেশী হলে, ভারত কিন্তু নীরব থাকবে না, এটা স্পষ্ট। ভারতের নতুন নীতি সিন্দুরের পর, যাই আপনি নাম দিন, কেউ কেউ মজা করে বলে অত সিন্দুর হয়েছে কেন, ইঁদুর হোক ইত্যাদি, কিন্তু সেটা আমি বলছি না। আমি বলছি ভারতের প্রধানমন্ত্রী কলকাতার আর্মি কমান্ডার কনফারেন্সে বলেছেন ভারত সরকারের এখন নতুন নীতি, অপারেশন সিন্দুরের পর ভারত যদি কোথাও কোনো কারণে তার স্বার্থ বিঘ্নিত হয়, তাহলে সেক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা ভারত নেবে। সে ব্যবস্থাটা কিন্তু ইঙ্গিত সামরিক ব্যবস্থা নেবে, যেটা নিয়েছে পাকিস্তানের ক্ষেত্রে এবং মায়ানমারের ক্ষেত্রেও নেওয়া হয়েছে। এবং ভারত তো সম্প্রতি সেখান থেকে সিদ্ধান্ত হয়েছে সমস্ত সীমান্তবর্তী এলাকাগুলোতে একটি সুদর্শন চক্র নামে একটি মিসাইল বসানো হচ্ছে সমস্ত সীমান্ত জুড়ে। ফলে একটা প্রস্তুতি তো আছেই ভারতের, কিন্তু আমরা আশা করি যে ভারত একটা দাদা বাংলাদেশ। এখানে একটা কথা আছে, ভারত বলতেছে তাদের স্বার্থ বিঘ্নিত হলে তারা অপারেশন সিন্দুরের মতো সার্জিক্যাল স্ট্রাইক চালাতে পারে, কিন্তু সেখানে পাকিস্তানে চালিয়েছে কারণ ভারতের স্বার্থ বিঘ্নিত হয়েছে। পেহেলগামে 26 জন নিরপরাধ পর্যটককে মানে ধর্ম জিজ্ঞেস করে হিন্দু চিহ্নিত করার পরে কিন্তু গুলি করা হচ্ছে, সন্ত্রাসবাদী হামলা। মিয়ানমারটা ভিন্ন। কিন্তু যদি বাংলাদেশের অভ্যন্তরে অরাজকতা হয় কিন্তু ভারতের কোনো ক্ষতি না হয়, তাহলে সেখানে ভারতের অবশ্যই। আমি তো বলাতেই আবার বলছি, আবার জোর দিয়ে বলছি, ভারতের স্বার্থ যদি বিঘ্নিত হয়, সেটা অবশ্যই। সেখানে এখন ভারত ভারতের স্বার্থ আর বাংলাদেশের মধ্যে, বাংলাদেশের মধ্যে যেগুলো হচ্ছে,
সেগুলো সেগুলো তো ধরুন আপনি তো দেখেছেন 5ই ওই জুলাই অভ্যুত্থানের নামে সময় ভারতীয় হাই কমিশন, ভারতের ইন্দিরা গান্ধী সেন্টার ফর আর্টস পুড়িয়ে দেওয়া হয়েছিল। হুম। এগুলো আর সহ্য করা হবে না। ও এগুলো আচ্ছা, সহ্য আচ্ছা। করা আর এগুলো হবে আর না। সহ্য করা হবে না। এগুলো সহ্য করা হবে না। এইটা হচ্ছে কথা। কিন্তু তার মানে কি এই নয় যে ভারতের উপর আক্রমণ করে কিছুই কেউ করলো না অথচ ভারতীয় আক্রমণ করলো। সেটা তো অন্যায় হবে। সেটা ভারতীয় হিসেবে আমি প্রতিবাদ করব। সেটা তো হওয়া সঠিক না। কিন্তু বাংলাদেশের মানুষ সেটা কিভাবে প্রত্যেকটি বাংলাদেশের মানুষ যদি বেছে নেন সেই জিনিসটা, সেখানে ভারত কে? তুই কেন কি চাপাবে কোন সিদ্ধান্ত? তারা তো বাংলাদেশের লোক বলবেন আমরা তো মেনে নিয়েছি। আমরা তো এই অন্যায় অবিচার সহ বেঁচে থাকতে চাই। আপনারা কেন আমাদের উপর আসছেন? যদি তারা বলে তাহলে আমরা কোন মুখে জবাব দেব? ফলে আমরা চাই বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেক কি করবে। জি, এট দ্য এন্ড অফ দ্য ডে মানুষের সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত। দাদা আপনাকে শেষ করার আগে বলতেছি যে ওই যে এই আমাদের আম নেওয়াজ সরি শাহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি ইউনূসকে বলেছেন যে আপনার মেয়াদ শেষ হওয়ার আগে আপনি অন্তত একবারের জন্য ইউনূস ভাই পাকিস্তান সফরে আসবেনই আসবেন। সঙ্গে ছিলেন সেনাপ্রধান আসিফ মনির। তাহলে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালোই তিনি বৈঠকও করেছেন। যাই হোক প্রেস ক্লাব ইন্ডিয়ার সভাপতি জনাব গৌতম লাহিড়ী আপনাকে অনেক, অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার। ধন্যবাদ। দর্শকদের শুভেচ্ছা।